আমরা বৈদিক শান্তি মন্ত্র পাঠ শুনলাম। এখন এখন সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতে যারা অংশগ্রহণ করেছে সঞ্জারি ঘোষ, অয়ন্তিকা মাইতি, বিদ্যা কুণ্ডু, সন্দীপ বেরা, স্বর্ণবিন্দু মাইতি, চিত্রা মালিক ও তৃষা ভট্টাচার্য। এখন আমরা উদ্বোধনী সঙ্গীত শুনব। তবলায় সংবাদ করছে পলাশ পণ্ডিত। ধন্যবাদ। আমরা উদ্বোধনী সঙ্গীত শুনলাম। এখন আমাদের আজ যে বিশেষ পাঠচক্র, এই বিশেষ পাঠচক্রে আমরা পেয়েছি আমাদের মধ্যে গৌরাঙ্গী রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজকে এবং হুগলি 1 ভাব প্রচার পরিষদের আহ্বায়ক কৃষ্ণবাবুকে। আমরা এখন ওনাদেরকে একটু বরণ করে নেব। প্রথমে মহারাজকে বরণ করে নিচ্ছেন পলাশ জানা। এরপর কৃষ্ণবাবুকে বরণ করে নিচ্ছে। বরণ পর্ব শেষ হলো। এখন আমরা আমাদের যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করব। তার আগে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে
দু চার কথা বলবো। ছাত্রছাত্রীদের আজকের যে অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের উপর আমাদের শেষে প্রশ্ন থাকবে। অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। একটি করে বই দেওয়া আছে এবং বইয়ের ভেতরে পৃষ্ঠা, সাদা পৃষ্ঠাও দেওয়া আছে। তোমরা সেখান থেকে তোমরা নোট রাখতে পারো। আর শেষে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব একটি আছে। সেই প্রশ্ন উত্তর আলোচনা পর্বের জন্য ছাত্রছাত্রীদের যে প্রশ্ন, তোমরা তোমাদের প্রাসঙ্গিক প্রশ্ন, আজকে যে আলোচনা এখানে হবে সেই আলোচনার উপরে প্রাসঙ্গিক প্রশ্ন তোমরা খাতায় লিখবে। কি পেজ দেওয়া আছে সেখানে লিখবে, দরকার হলে আমাদেরকে বলবে, আমরা আবার সেরকম পেজ সরবরাহ করব। সেই প্রশ্ন মহারাজ আছেন, শেষে মহারাজ উত্তর দেবেন। এই প্রশ্ন উত্তর অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ছাত্রছাত্রীদের মনের কাছে খুব সহজে পৌঁছানো যাবে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে। ছাত্রছাত্রীদের একদম মনের কাছে পৌঁছানো যাবে, সেই জন্য প্রশ্ন উত্তর পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকেই অনুরোধ করছি যে তোমরা অবশ্যই তোমার প্রাসঙ্গিক প্রশ্ন মহারাজকে দেবেন, মহারাজ সেগুলো উত্তর দেবেন। আর আমরা এরকম একটি পাঠচক্রের আয়োজন করতে পেরেছি। তোমাদের এখানে আসার জন্য তোমাদেরকে আমি আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখছি। তার কারণ এখন ছাত্রছাত্রীদের পাওয়া একটু সমস্যা, কারণ দুপুরবেলাও সকলেরই বেশিরভাগ ছাত্রছাত্রীদের সব টিউশন থাকে বা অন্যান্য কাজ থাকে। তার মাঝেও যে এরকম একটি অনুষ্ঠানে তোমরা এসেছো, তোমাদেরকে অবশ্যই আগে থেকে ধন্যবাদ জানিয়ে রাখছি। আর এরকম অনুষ্ঠানে আমাদের মাঝে মাঝেই থাকা উচিত। তার কারণ হচ্ছে বর্তমানে এখন পরিস্থিতিটা একটু জটিল, কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে এখন বিদ্যালয় নেই, সুতরাং আছে শুধুমাত্র একটি বা দুটি বা তিনটি দিনের টিউশন। আর বাকি সময় ছাত্রছাত্রীদের কাছে অপরন্ত সময় আছে। সেই অপরন্ত সময়টি হয়তো কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে, বহু মূল্যবান সময়। সেই সময়টিকে কাজে লাগাতে হবে। আর যাতে না সেই মূল্যবান সময়টি নষ্ট হয়ে যায়, ছাত্রছাত্রীদের সেই মূল্যবান সময়টি হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ স্কুল আওয়ারের বাইরে যে পরিমাণ সময় আমাদের হাতে আছে, সেই সময়ে আমরা কিন্তু এখন অনেকটা ভালো কিছু কাজ করতে পারি, ভালো কিছু ভাবতে পারি। নিজের এই সময়ে আমরা নিজের পড়াশোনার প্রতি আরো মনোযোগী হতে পারি, আমরা আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে পারি। ঠাকুরমা স্বামীজি এনাদের আদর্শের কিছু বই আমরা পড়তে পারি, সেইগুলি চর্চা করতে পারি, আলোচনা করতে পারি, নিজেদের মধ্যে সেগুলি আলোচনা করতে পারি। এভাবে আমরা ঠাকুরমা স্বামীজির যে আদর্শ, সেই আদর্শগুলিকে আমরা চর্চা করতে পারি। এরকম তাদের আদর্শে আমরা জীবন গড়ে তুলতে পারি। বর্তমান যে সমাজের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা তাদের যে অভিষ্ট যে লক্ষ্যে যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথে সঠিকভাবে যাতে পথের আমরা দিশা পাই বা সঠিক পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি, আগে থেকে সেইভাবে আমাদের নির্দিষ্ট লক্ষ্য স্থির রাখতে হবে। সেই লক্ষ্যে স্থির রেখে সেইভাবে পড়াশোনা করতে হবে, সেইভাবে এগিয়ে যেতে হবে। এখন সবই একটু বলতে বাধা নেই, সবই যেন একটু সস্তা রকম। বিদ্যালয়ে যাওয়া, টিউশন পাওয়া, নাম্বার পাওয়া, চাকরির ক্ষেত্রে সবটাই যেন একটু সহজ ব্যাপার হয়েছে। কিন্তু একটু যদি উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি, তাহলে এবছর নিটের ফল খুব খারাপ। প্রতি বছর যে নেট এবং সেটের যে পরীক্ষা হয়, সিএ যে পরীক্ষা হয়, বা অল ইন্ডিয়া বেসিস বা কিছু ইন্টারন্যাশনাল লেভেলের কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে ছাত্রছাত্রীদের ফল কিন্তু খুব খারাপ। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এটা হয়তো নাম্বার পাওয়া যাচ্ছে বেশি, বা বিদ্যালয়ের পরীক্ষাতে এখন সে নাম্বার পাইয়ে দেওয়া হোক বা কোনোভাবে ম্যানেজ করেই হোক,
কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু কোয়ালিটি খুব খারাপ। নিটে ফল খারাপ, নেটে ফল খারাপ, বা অল ইন্ডিয়ার বেশি আরো অনেক পরীক্ষা আছে বা কিছু বিদেশ থেকে পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষাগুলোতেও কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের ফল খারাপ। এখন থেকে ছাত্রছাত্রীদের কিন্তু সেইভাবে তৈরি হতে হবে, সেই রকম ভাবে মনকে তৈরি করতে হবে, একটা আদর্শকে ধরে থাকতে হবে। আমরা বেশিরভাগ সময় আদর্শচ্যুত, পড়তে হয় পড়তে যাচ্ছি, এইটুকু নাম্বার পেতে হয় নাম্বার পাচ্ছি। ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করি যে তোমার জীবনের লক্ষ্য কি, বলতে পারে না। কি নিয়ে পড়বে বলতে পারে না, দেখি যাতে বেশি নাম্বার পাবো, এরকম সব বলতে। তো আগে থেকে সেরকম লক্ষ্য স্থির থাকে না, সেরকম আগে থেকে আমাদের লক্ষ্যকে স্থির রাখতে হবে। এবং সেই লক্ষ্যে স্থির রাখতে গেলে আমাদের এই ঠাকুর মা স্বামীজি এদের আদর্শকে ধরে রাখতে হবে। সেই আদর্শকে কখনোই জীবনের কোনো পর্যায়ে কোনোভাবেই সেই আদর্শ থেকে আমাদের একটু চ্যুত হওয়া চলবে না, সরা চলবে না। সেই আদর্শের স্বামীজির কথা তো, যতক্ষণ না পর্যন্ত তুমি লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে এগিয়ে যেতে হবে বা থামা চলবে না। তাদের সেই আদর্শকে ধরে রাখতে হবে। সেই আদর্শকে ধরে রাখতে গেলেই আমাদের দৈনন্দিন যে আমাদের জীবন পঞ্জি আছে, দৈনন্দিন যে জীবনের আমাদের রুটিন আছে, সেই রুটিনে কিন্তু আমাদের এই বই পড়া, ঠাকুরমা স্বামীজির আলোচনা করা, এরকম আলোচনার মধ্যে আমাদের থাকতে হবে। তাহলে আমাদের মনের বিক্ষেপ, চিত্তের বিক্ষেপ করবে না। আর বর্তমানে বেশিরভাগ বাবা মায়েদেরকেই বলতে শুনেছি, বেশিরভাগ বাবা মাই বলে ছাত্রছাত্রীদের কিন্তু যে মনঃসংযোগকে চির ঘটিয়েছে মোবাইল ফোন, সেদিক থেকে আমাদের মনটাকে সরিয়ে আরো বেশি পাঠের দিকে মনোনিবেশ করতে হবে। আমরা কিভাবে দেব মহারাজ আছেন বা কৃষ্ণবাবু আছেন যে আরো কিভাবে সুন্দর করে ছাত্রছাত্রীরা তাদের জীবন গড়ে তুলতে পারে এই ঠাকুরমা স্বামীজির আদর্শকে রেখে। এবং এখানে সবকিছুই ভালো, সমস্ত কিছুই ভালো এবং সেটি দারুণ আনন্দেরও বিষয়। তো ছাত্রছাত্রীদের আজকে এই অনুষ্ঠান যদি কিছু কিছু ছাত্রছাত্রীর বা যদি কিছু উপকার হয়, তাহলে আমরা নিশ্চয়ই মনে করবো আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। যাই হোক, তোমরা মনোযোগ দিয়ে শোনো মহারাজের কথা, কৃষ্ণবাবুর কথা, এবং আমাদের আরো পাঠ আছে সেইগুলি মনোযোগ দিয়ে শুনবে এবং নোট তুলে রাখবে। এবং তারপর হচ্ছে প্রশ্ন উত্তরের পর্ব আছে, মনোযোগ দিয়ে শুনবে। যে সময়টা আমরা এখানে আছি সেই সময়টি যেন আমরা কাজে লাগাই। চেষ্টা করো যে ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, যতটা ম্যাক্সিমাম 100% মনোযোগটা এখানে রাখার চেষ্টা করো। সেই কথাটা, সেই অনুরোধটুকু রাখে আমি আমার এইটুকু ছোট বক্তব্য শেষ করছি। এখন আমাদের যে সঞ্চালক, আমি চালাবো না, রিয়া ঘোষ ও চালনা করবে, ওর হাতে মাইক্রোফোনটা তুলে দিই। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেওয়ার জন্য। এরকম একটা সুযোগ পেয়ে আমি সত্যি গর্বিত। এখন আমাদের অনুষ্ঠানটাকে আগিয়ে নিয়ে যেতে স্বাগত ভাষণ দিতে আসছে পলাশ জানা। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। প্রথমে মঞ্চে উপবিষ্ট মহারাজকে আমার প্রণাম জানাই এবং মঞ্চে আছেন আমাদের মাননীয় কৃষ্ণপদ পাল মহাশয়, উনি ভাব প্রচারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনাকেও আমার প্রণাম জানাই। আর আমার সামনে আমার ছাত্রছাত্রী ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা জানি এখন আমাদের দেশ এবং সারা বিশ্বই এক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে মনে হয় সমস্যায় যারা আছেন তারা হচ্ছে স্টুডেন্ট, কারণ দীর্ঘদিন তাদের স্কুল বন্ধ হয়ে আছে। তো এই অবস্থায় একটা হিউজ সময় সারাদিন ধরে তারা পাচ্ছে, কিন্তু সেই সময়টা সঠিকভাবে কিভাবে কাজে লাগানো উচিত সেই
নির্দেশ কিন্তু তারা পাচ্ছে না। তার ফলে একটা বিশাল জীবনে একটা বিশাল সময় যেটা কিন্তু খুব নষ্ট হচ্ছে বলা যায়। আমি চাইবো এখানে মহারাজ আছেন, কৃষ্ণবাবু আছেন, ওনারা নিশ্চয়ই বলবেন তোমাদেরকে যে তোমরা সেই সময় কিভাবে কাটাবে। এই দীর্ঘ কিছু কয়েক মাস আগে পর্যন্ত লকডাউন ছিল, যখন আমরা বাইরেও বেরোতে পারতাম না, বাড়িতে বন্দি ছিলাম। এখন হয়তো আমরা বাইরে একটু একটু বেরোতে পারছি, কিন্তু তা সত্ত্বেও স্কুল একটা যে প্রথাগত শিক্ষা স্কুল থেকে দেয়া হয়, আমাদের ধারণা এরকমই ছিল যে স্কুলে কিছু পড়ানো হয় না। বহু বাইরে আমি এরকম কথা শুনি, কিন্তু আজ আমরা বুঝতে পারছি যে স্কুলের গুরুত্ব কত। কারণ বাড়িতে যতই হোক সবসময় প্রচুর সময়, হ্যাঁ, অনেকে টিউশন পড়ছে, সব ঠিক আছে, কিন্তু স্কুলের যে প্রথাগত শিক্ষা সেটার কিন্তু খুব গুরুত্ব। তো আমি চাইবো মহারাজ তোমাদেরকে বলবে যে তোমরা এই সময়টা যে এত ভালো মানে একটা সময় পেয়েছো জীবনে, এত অবসর সময় আমার মনে হয় পৃথিবীতে কোনো ব্যক্তিরা পেয়েছিল নাকি সন্দেহ আছে। এই মহামারীর সময়ে এত অবসর সময় সারা পৃথিবীর মানুষ যা পেয়েছে, সেই অবসর সময় কিভাবে কাটাবো সেই নির্দেশ আমি চাইবো তোমরা মহারাজের কাছ থেকে অবশ্যই নিয়ে যাবে। আর এই মহামারীর সময়তেও তোমরা যে এরকম একটা অনুষ্ঠানে এসেছো, অনেক বাধা আমরা জানি। স্যার বলছিলেন যে এই মুহূর্তে আমরা বাইরে সেইভাবে বেরোচ্ছি না, বিশেষ করে ছাত্রছাত্রীরা যেহেতু স্কুল নেই, হয়তো কিছু টিউশন করতে বেরোচ্ছে, তাছাড়া সারাদিন বাড়িতেই আছো তোমরা। তো সেক্ষেত্রে বাইরে বেরোনোর একটা বাধাও আছে, বাবা মার চাপ আছে, কোথাও বেরোতে দিচ্ছে না, বা সার্বিকভাবে এই মহামারীর একটা সংক্রমণেরও ভয় থাকে। আমাদেরকে সেই ভয়ে বসে থাকলে তো হবে না, তবে সচেতন থাকতে হবে। অবশ্যই অবশ্যই সচেতন থেকে সমস্ত কাজকর্মই করে যেতে হবে। তো তোমরা যে সবাই এই কোভিডকে উপেক্ষা করেও এই আজকের অনুষ্ঠানে এসেছো, এর জন্য তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, মহারাজকে স্বাগত, কৃষ্ণ স্বাগত জানাই। এখানে আরো হয়তো অনেকেই আসার কথা ছিল, যারা আসতে পারেনি বিভিন্ন কারণেই হোক। তো সেই সব উপেক্ষা করে তোমরা সকলে এসেছো, এর জন্য তোমাদেরকে আবার একবার আমি স্বাগত জানাই। তোমাদের উপরই ভরসা। স্বামীজি বারবার বলেছেন যে যুব সমাজ, তার প্রিয় প্রাপ্ত যারা, সে তোমরা, যে কোনো বড় কাজ সমস্ত কিছু কিন্তু তোমাদের উপরই স্বামীজি ভরসা করেছেন। তিনি বলেছেন যে গণ্যমান্য উচ্চ পদস্থ বা ধনীদের উপর একদম ভরসা করো না। তাদের মধ্যে কোনো জীবনী শক্তি নেই, তারা প্রায় কৃতকর্ম বললেই হয়। তো সেই জিনিসটা খেয়াল রেখে তোমাদেরকে দেশ গড়ার কাজে লেগে থাকতে হবে। আর আমাদের যে প্রথাগত শিক্ষা, সেখানে কিন্তু মানুষ হওয়ার শিক্ষা, যাকে বলি আমরা মূল্যবোধের শিক্ষা, সেই শিক্ষা দেওয়ার জায়গা খুব কম। তো সেই জায়গা থেকে ছাত্রছাত্রীরা কিন্তু সেই শিক্ষা পাওয়ার স্কোপটা অনেক কম পায়। তো সেখান থেকে তোমরা একটা সুযোগ পাচ্ছ ভালো কিছু শোনার। আমাদের মহারাজ, যখন মহারাজকে তো ডাকলেই আমরা পাই, তো মহারাজের কাছ থেকে আমরা কিন্তু সেই সুযোগটা আমাদের আছে। তোমরা যে কোনো সমস্যা বলো, যে কোনো জিনিস, যেটা কিন্তু খুব আলোচনা করতে পারো মহারাজের কাছ থেকে। তো সেই সুযোগটা তোমরা পাচ্ছ। আমি তো মনে করি এইখানে ঘোষপুরের বুকে এরকম একটা থেকে ছাত্রছাত্রীরা এই সুযোগটা পাচ্ছে, বিশাল ব্যাপার একটা। এই সুযোগ কিন্তু সবাই পায় না। আমি গেছি গোল পার্কে, প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়, ছাত্রছাত্রীদেরকে নিয়ে হোক বা বড়দেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান লেগেই আছে। তো ওখানে ছাত্ররা তবু হয়তো সুযোগ পায় অনেকটা ভালো কিছু শোনা, ভালো কিছু শিক্ষা নেওয়া। তো আমাদের গ্রামের এই সমস্ত ভালো শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, সেটা কিন্তু নেওয়ার সুযোগ কম। কারণ যে প্রথাগত শিক্ষা বিদ্যালয়ে সেই শিক্ষা দেওয়া হয় না। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু বারে বারে সুযোগ পাই। আর আমরাও চেষ্টা করি সবসময় ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, বিভিন্ন এরকম শিক্ষার অনুষ্ঠানে ছাত্রছাত্রীকে যাতে আমরা লাগিয়ে রাখতে পারি, সেটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি। তো এরকম একটা অনুষ্ঠানে
আমি থাকতে পেরে আমাকেও ভালো লাগছে, আর তোমাদের এত এত এই কোভিড সিচুয়েশনে এত সময় এসেছো, এতেও ভালোই লাগছে। তো তোমরা নিশ্চয়ই এখান থেকে আজ ভালো কিছু নিয়ে যাবে এই আশা রাখি। এরপর মহারাজ বলবেন, তোমাদের মানে স্যার বলেছেন তোমাদের কিছু যদি জানার থাকে সেগুলো তোমরা ভালো করে অনুষ্ঠানটা মন দিয়ে শোনো, তাহলেই তোমরা কিছু জানার থাকলে সেগুলো নোট করে রাখো, সেগুলো জানবে। কৃষ্ণবাবু আছেন, উনিও বলবেন, উনি দীর্ঘ অভিজ্ঞতা, উনি দীর্ঘদিন এই রামকৃষ্ণ মঠ মিশন বা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা দীর্ঘদিন লেগে আছে। ওনার অভিজ্ঞতার ঝুলি আমি জানি একদম কি বলবো পরিপূর্ণ, সেই অভিজ্ঞতা উনি তোমাদের সাথে নিশ্চয়ই ভাগ করে নেবেন। তো আবারও একবার সবাইকে প্রণাম জানিয়ে আমি শেষ করলাম। পলাশদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সহজ সরল ভাবে যুবদের উদ্দেশ্যে এই কথাগুলি বলার জন্য। আজ আমাদের এখানে উপস্থিত আছে নানান বয়সের সব যুবরা, আর উপস্থিত আছেন অনেক অভিজ্ঞ শ্রদ্ধেয় ব্যক্তিরা, আর আমাদের সকলকে অনুপ্রেরণা দেয়, আমাদের মধ্যে আদর্শবোধ জাগ্রত করে আমাদের স্বদেশ মন্ত্র। আর এই স্বদেশ মন্ত্র পাঠ করতে আসছে ত্রিদীপ ভূঁইয়া। আমরা সবাই বলবো, পাঠ করা হবে। মহারাজ দাঁড়িয়ে পড়বো না বসে বলবো? একটি ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি স্বদেশ মন্ত্র পাঠ করাবো। হে ভারত, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুবাদ, পরানুকরণ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা, তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, হে ভারত, ভুলিও না ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, তোমার নারী জাতির আদর্শ, সীতা, সীতা, সাবিত্রী, সাবিত্রী, দময়ন্তী, দময়ন্তী, ভুলিও না ভুলিও না তোমার উপাস্য মানাত, তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না ভুলিও না তোমার বিবাহ, তোমার বিবাহ, তোমার ধন, তোমার ধন, তোমার জীবন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না ভুলিও না তুমি জন্ম হইতেই তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না ভুলিও না তোমার সমাজ, তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না ভুলিও না নিজ জাতি, নিজ জাতি, মূর্খ, মূর্খ, দরিদ্র, দরিদ্র, অজ্ঞ, অজ্ঞ, মুচি, মুচি, নিথর, মেথর, তোমার রক্ত, তোমার রক্ত, তোমার ভাই। তোমার ভাই। হে বীর, হে বীর, সাহস অবলম্বন করো, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, সদর্পে বলো, আমি ভারতবাসী, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার ভাই। বলো, বলো, মূর্খ ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। আমার ভাই। তুমিও তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার
প্রাণ, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী ভারতের দেবদেবী আমার ঈশ্বর, আমার ঈশ্বর, ভারতের সমাজ ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, বলো ভাই, ভারতের মৃত্তিকা ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, আমার স্বর্গ, ভারতের কল্যাণ ভারতের কল্যাণ আমার কল্যাণ। আমার কল্যাণ। আর বলো দিনরাত, আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। আমায় মনুষ্যত্ব দাও। মা, মা, আমার দুর্বলতা, আমার দুর্বলতা, কাপুরুষতা কাপুরুষতা দূর করো, দূর করো, আমায় মানুষ করো। আমায় মানুষ করো। বসো। স্বদেশ মন্ত্রীর দ্বারা উচ্চারিত এই আদর্শের কথা মাথায় রেখে আমরা আমাদের অনুষ্ঠান চালাচ্ছি। আর এরপর কবিতা পাঠ করতে আসছে ঐন্দ্রিকা দত্ত। নমস্কার। শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। বিবেকানন্দ, সজনীকান্ত দাস। হে বন্দি, তোমার নমস্কার। ছিন্ন গাথা জীর্ণ চির স্পর্শে তব ভস্য হোক, খুঁজে যান জ্বলন্ত বিকাশ। হে সূর্য, প্রণাম লহম, তিমির বিদারী তব দীপ্ত খর করাঘাতে ছিন্ন ভিন্ন হোক মায়ালো। একা হিমাচল পাদুমলে, হাতে দণ্ড মুণ্ডিত মস্তক, বিজন পার্বত্য পথে নামিয়া এলো কি ভুলে দেহধারী জলত্ব পাব। দেখিয়া সভয়ে সবে ছাড়িয়া দাঁড়ায় পথ, মনে ভাবে স্বয়ং সংকট। ললাটেতে রাজটিকা, নাহিক সারথি রথ, নাহি সহস্রে কঞ্চল। স্বপ্ন কিংবা কর্ম দুই ভাবনার মাঝখানে সংশয়ে আগুন তার মন। এ তীরের মহারাজা যেন ও তীরের টানে পড়িয়াছে কৈরিক বসন। এটা তার কোন কাজ, হরার ধূসর ধুলি তমময় পঙ্কিল সংসার। শ্মশানে শঙ্কর চলে, বিষানে নিনাদ তুলি। হে বন্দি, তোমারে নমস্কার। সন্ন্যাসী পড়িল জলে, মেরি শান্ত ক্লান্ত আঁখি ভারত ভূমির পানে চায়। কে ডাকিল, ওরে বৎস, কত কাজ আছে বাকি, বাছা মোর কোলে ফিরে আয়। কাঁদিছে ৩৩ কোটি, রোগে শোকে নিপীড়নে রক্ত মেঘে ঢেকেছে আকাশ। ভালোবাসো বুকে নাও, আলো দাও অন্ধজনে, সন্ন্যাসী উঠিল সিক্তবাস। ভারতের মৃত্তিকায় সিক্ত পদচিহ্ন রাখি, ললাটে জুড়িয়া দুই কর। উত্তরে প্রণাম করি, পশ্চিমে ফিরালো আঁখি, শিব শিব শঙ্কর শঙ্কর। ভারতের বাড়ি মূর্তি দাঁড়াইল রূপ ধরি, মূর্তি ভারতের সাধনার। পূর্বাঞ্চল বন্ধি শিখা, পশ্চিমে ভাসালো তরি। হে বন্ধি, তোমারে নমস্কার। পশ্চিমে বিজয় লক্ষ্মী কণ্ঠে দিল জয়মালা, বিজয়ী ফিরিয়া এলো ঘরে। কে বসিবে সিংহাসনে, পক্ষে যার বন্দি চালা, নীলাকাশ শিরে ছত্র ধরে। পীড়িত আর্তের সেবা, পতির অন্তজ প্রীতি, দীনতা তুলাতে দীনজনে। সংশয় তিমির ছেলে ওঠে সন্ন্যাসীর গীতি, ঠায় মোর পঞ্চবটি বনে। মন্দির করিয়া আলো, মহাকালী যেথা জাগে, নাচে সানা হৃদয় শ্মশানে। ক্ষুদিত জঞ্জাল পুঞ্জে বর্ণহীন পরশ রানী, গুরু জানে আর শিষ্য জানে। আধার গগন বক্ষে ধোঁয়ায় ধোঁয়া ওঠে, বন্দি জাগে তিমির বিদার।